আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে আমি ফাহিম কিন্তু অনেক দিন পরে তোমাদের সাথে আবার যুক্ত হয়ে গিয়েছি সমাসের খুব চমৎকার একটা ক্লাস নিয়ে। আমি ইতিমধ্যে অনেকের কাছ থেকেই শুনেছি, পেইড ব্যাচের স্টুডেন্টদের কাছ থেকেও শুনেছি, অনেক ফ্রি ক্লাস যারা করছো তোমরা তারাও অনেকে বলে থাকো যে সমাস নিয়ে একটু সমস্যা আছে। ব্যাকরণের এই টপিকটা আসলে তোমরা একটু আটকিয়ে যাও, দেখা যায় যে বানানের নিয়ম, উচ্চারণ এগুলো নিয়ে কোনো সমস্যা না থাকলেও সমাস নিয়ে আসলে একটু প্রবলেমে পড়ে যাও। সো এই ধরনের প্রবলেম যেন না হয়, আমরা সেই সমস্যাগুলো আসলে সমাধানের চেষ্টা করব। ঠিক আছে? সো আমি অপেক্ষা করব যে আমার সাথে তোমরা সবাই যুক্ত হয়ে যাও, তারপরে আমি ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। আমি দেখতে পাচ্ছি নিলয় আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। নিলয় কিন্তু আমাদের পেইড ব্যাচের সাথেও যুক্ত আছে। ওয়ালাইকুম আসসালাম নিলয়, কেমন আছো তুমি? তো তোমার ফ্রেন্ডদেরকে একটু ক্লাসটা মেনশন করে দাও, আর আমরা ক্লাসটা সবার সাথে একটু শেয়ার করে দিই, ক্লাসটাতে একটু মেনশন করি ফ্রেন্ডদেরকে। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লাসটাতে আমরা একটা রিয়াকশন দিয়ে দিই, ঠিক আছে? ক্লাসটা ভালো লাগলে আমরা লাইক করি, ঠিক আছে, বা লাভ রিয়াক্ট দিই। ওকে, আমরা অপেক্ষা করি আরো কিছুক্ষণ, দেন আমরা আসলে সবাই মিলে ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? ওকে, আমরা আরো কিছু সময় অপেক্ষা করি। আমরা খুব সহজ উপায়ে, খুব সহজ মেথডে সমাজ শিখবো, যেন তোমরা সবাই আজকের পর থেকে আর সমাজ ভয় না পাও, ঠিক আছে? সো এই প্রসেসটা আমরা ফলো করার চেষ্টা করব। সো আমি আরো কিছু সময় অপেক্ষা করি, তোমরা সবাই আমাদের আজকের ক্লাসটার সাথে যুক্ত হয়ে যাও। দেন আমরা খুব চমৎকার চমৎকার কিছু টেকনিক শিখবো, খুব ইজি কিছু টেকনিক শিখবো, যাতে তোমরা খুব সহজে সমাজগুলো কি করতে পারো, পরীক্ষায় আনসার করতে পারো। কেননা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে এইচএসসি তে দেখবা যে 8টা সমাস দেওয়া থাকবে, 8টা হচ্ছে শব্দ দেওয়া থাকবে। সেই শব্দগুলো থেকে বেশ বাক্য সহ তোমাকে সমাস নির্ণয় করতে হবে। এছাড়াও তোমার এইটা আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজে লাগবে, সেটা হচ্ছে তোমার এডমিশন টেস্ট, ঠিক আছে? এডমিশনেও কিন্তু তোমার কাজে লেগে যাবে এই সমাসের টপিকটা, ঠিক আছে? সো আমি দেখতে পাচ্ছি যে আরমিন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আরমিন, তুমি কেমন আছো? তারপর হচ্ছে সাদিকা, তারপরে মাহতাব মন্ডল, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমরা ধীরে ধীরে ক্লাসটা আসলে একটু শুরু করে দিই, ঠিক আছে? ধীরে ধীরে আমরা একটু ক্লাসটা শুরু করে দিই। দেখো, সমাস ক্লাসটা নট অনলি তোমার হচ্ছে এখানে এইচএসসি তে কাজে লাগতেছে, বাট অলসো কি অ্যাডমিশনেও কাজে লাগতেছে। ওকে, সো একটু গুরুত্ব দিয়ে আমরা ক্লাসটা করি। ওকে, তো দেখো, যেহেতু অ্যাডমিশনেও এটা কাজে লাগতেছে, সো আমরা সমাসের খুঁটিনাটি সব বিষয়ই জানার চেষ্টা করব। দেখো, ফার্স্ট অফ অল, সমাসের যে পদের প্রাধান্য, এটা হয়তো তোমার এইচএসসি তে আসবে না, বাট তোমার এডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমরা স্কিপ করবো না, পড়ে যাব। দেখো, দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই। এখন ব্যাপারটা হচ্ছে কি, দ্বন্দ্বে উভয় বলতে কি, দ্বন্দ্বে হচ্ছে পূর্বপদ এবং পরপদ উভয় পদের প্রাধান্য রয়েছে। এই জন্য আমরা এই ছন্দটা সাজিয়েছি যে দ্বন্দ্বে উভয় বহুব্রীহিতে নাই, মানে বহুব্রীহিতে কোনো পদেরই প্রাধান্য নাই, ঠিক আছে? সো তারপরে দেখো যে পূর্বে অব্যয়ী ভাব, তাহলে অব্যয়ী ভাব যে সমাস, এই সমাসটাতে হচ্ছে পূর্বপদের প্রাধান্য থাকে। ওকে, এরপরে যে তিনটা সমাস রয়েছে, দেখো, তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু, এই তিনটা সমাসে হচ্ছে পরপদ প্রধান। সো এটা আমাদের এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এইচএসসি পরেই আমাদের এডমিশন। সো এটা আমরা একটু জেনে রাখলাম কোন সমাসে কোন পদ প্রধান থাকে। এখন চলো আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই, একটা একটা করে সমাস শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের সাথে চলে আসে দ্বন্দ্ব সমাস। তো খেয়াল করো, একটু সমাস জানতে গেলে তোমাকে সমাসের কিছু টার্মিনোলজি বা পরিভাষা জানতে হবে। ফর এক্সাম্পল, তুমি দেখো হাট ও বাজার, এখানে হাট বাজার দুইটা আলাদা আলাদা কথা, এই আলাদা আলাদা দুইটা শব্দ, এই শব্দগুলোকে বলা হয় সমসমান পদ, ঠিক আছে? এই আর এই যে পুরা যে দুইটা বাক্য মিলে, এই দুইটা শব্দ মিলে যে একটা বাক্য হয়েছে, ওকে, দুইটা শব্দ মিলে যে একটা বাক্য হয়েছে, এই পুরো বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা বিশ্লেষণ বাক্য। এই তিনটার যে কোনো একটা তুমি বলতে পারবা এই পুরো বাক্যটাকে, ঠিক আছে? আর এই ব্যাস বাক্যর ভেতরে যে আলাদা আলাদা শব্দগুলো রয়েছে, দেখো, হাট, বাজার, এই আলাদা আলাদা শব্দগুলোকে বলতেছে সমসমান পদ। এডমিশনের জন্য কাজে লাগবে, প্লাস এখন যে সমাস পড়বা আমি সমাসের পরিভাষাগুলো বলবো, সেজন্য এটা কাজে লাগবে। ওকে, তাহলে হাট ও বাজার পাইছো তুমি, হাট ও বাজার, এটাকে ছোট করলে আসে কি, হাট বাজার। আসলে সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপণ বা ছোট করা, বড় একটা শব্দ মানে কি বলে, বাক্যকে ছোট করে উপস্থাপন করা, এই জন্য সমাস কাজে লাগে, তাই না? দেখো, হাট ও বাজার বড় একটা শব্দ, এটাকে ছোট করে লিখছে হাট বাজার। সো এটাকে বলতেছে তোমার সমস্ত পদ, ঠিক আছে? তো সমাসের সমস্ত টার্মিনোলজি গুলো আমরা এখন জেনে রাখলাম, যে এই হাট বাজার আলাদা আলাদা যে শব্দগুলো, এগুলোকে সমসমান পদ বলতেছে। আর এই যে পুরা বাক্যটাকে বলতেছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা বিশ্লেষণ বাক্য। আর এই যে তুমি ব্যাস বাক্য জোড়া লাগানোর পরে যেটা আসছে, এটা হচ্ছে সমস্ত পদ। ওকে, আমাদের বেসিক ক্লিয়ার, আমরা টার্মিনোলজি বা পরিভাষাগুলো বুঝতে পেরেছি। এখন চলো দেখি যে দ্বন্দ্ব সমাস তুমি কিভাবে চিনবা।
দ্বন্দ্ব সমাস চেনার উপায়গুলা কি খেয়াল করো। দ্বন্দ্ব সমাসে এই যে বেশ বাক্য, এই যে দেখো এটা বেশ বাক্য, দেখছো আমরা কেন এটা শিখছি যে বেশ বাক্যে এবং ও আর এই যোজক গুলা থাকবে, মনে আছে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীতে পড়ে আসছি, এই যোজক গুলা থাকবে, এগুলা কিন্তু যোজক তাই না, এই যোজক গুলা থাকবে কোথায় বেশ বাক্যে, মানে বেশ বাক্যে যোজক গুলা তোমাকে দিয়ে দেন দ্বন্দ্ব সমাস তৈরি করতে হবে। আবার অনেক ক্ষেত্রে এরকম হাইফেনও দেওয়া থাকতে পারে। সো এই যে এরকম একটা হাইফেনওয়ালা তুমি শব্দ দেখছো, এমন হাইফেনওয়ালা একটা শব্দ বা বাক্য যখন দেখবা তুমি 100% নিশ্চিত হয়ে যাবে এটা দ্বন্দ্ব সমাস। চলো তাহলে কিছু এক্সাম্পল আমরা দেখি দ্বন্দ্ব সমাসের, ঠিক আছে? দ্বন্দ্ব সমাসের কিছু এক্সাম্পলস আমরা দেখি, দ্বন্দ্ব সমাস তো বুঝতে পারলাম। এই যে দেখো প্রত্যেকটাতে হাইফেন আছে, দেখছো এখানে প্রত্যেকটাতে দেখো একটা করে হাইফেন আছে, যেমন মা ও বাবা, চা ও বিস্কুট, হাটো বাজার, দাও কুমড়া। তবে কিছু কিছু সমাস আছে যেগুলোতে হাইফেন থাকবে না, যেমন একটু ব্যতিক্রম ধর্মী, যেমন এটা একটু জেনে রাখবা, যেমন হচ্ছে ধরো দম্পতি, ঠিক আছে? দম্পতিও কিন্তু একটা দ্বন্দ্ব সমাস। সো এটা দেখে মনে হচ্ছে না দ্বন্দ্ব সমাস, যেহেতু এটা একটু এক্সেপশনাল আমরা একটু স্টার মার্ক দিয়ে এটা পড়ে রাখি। তো এই দম্পতির দ্বন্দ্ব সমাস, এটা তো হচ্ছে আমাদের কি বলে সমস্ত পদ। এখন এটাকে আমরা যদি ভাঙি কি আসে দেখো, এটা আসবে হচ্ছে জায়া ও পতি, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? জায়া ও পতি মিলে হয় দম্পতি। সো এরকম একটা দুইটা এক্সেপশন থাকবে, ওই এক্সেপশন গুলো আমি এভাবে শিখবো, আর বেসিকলি ওভারঅল দ্বন্দ্ব সমাস আমি এভাবে দেখলেই বুঝতে পারবো। আরো দেখো যত দ্বন্দ্ব আছে প্রত্যেকটাতে দেখো একটা করে কি আছে, হাইফেন আছে মাঝখানে, দেখছো প্রত্যেকটাতে হাইফেন আছে মাঝখানে। তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট কি করবা বলো তো, যে মাঝখানে ও এবং আর লাগাই দিবা, জাস্ট মাঝখানে ও এবং আর লাগাই দিবা, ও এবং লাগাই দিবা, ঠিক আছে? যেমন দেখো নাক কান, নাক এবং কান, অথবা তুমি এবং এর বদলা নাক ও কান দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তাহলে দ্বন্দ্ব সমাস কিভাবে ক্লিয়ার হয়েছে তোমরা একটু কমেন্ট করো তো, যে আমরা দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হয়েছি কিনা, দ্বন্দ্ব সমাস বুঝতে পেরেছি কিনা। আমরা ক্লাসটা একটু সবার সাথে শেয়ার করি, ক্লাসে আমাদের ফ্রেন্ড যারা আছে তোমাদের তাদেরকে একটু মেনশন করে দাও, আর দ্বন্দ্ব সমাসটা আমরা ক্লিয়ার হয়েছে কিনা আমরা একটু সবাই কমেন্ট করি, দেন আমরা পরবর্তী সমাসে চলে যাই, ঠিক আছে? আমরা একটু দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করি, তারপর আমরা পরবর্তী সমাসের আলোচনায় চলে যাব, ঠিক আছে? তো আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট এখানে রয়েছে, যারা এখন ক্লাসটা করতেছো দেখো যে 30 দিনে তোমাদের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে নেক্সট জেন থেকে। তোমরা যেন সামনে ঈদ চলে আসতেছে, তারপর এই যে একটা রোজার মাস যাচ্ছে, তোমরা যেন পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে না যাও, ঠিক আছে? ডেভিয়েটেড যেন না হয়ে যাও, পড়াশোনার লাইনেই যেন থাকো, সেই জন্য তোমাদের 30 দিনের একটা পরীক্ষার রুটিন আমাদের অলরেডি প্রকাশ হয়েছে। সো রুটিনটা দেখে নাও, এই অনুযায়ী প্রতিদিন পড়বা। যেমন 7 তারিখ তোমাদের উচ্চারণের নিয়মের উপরে পরীক্ষা, উচ্চারণের নিয়মটা রিভিশন দিবা, দিয়ে পরীক্ষা দিবা, রিভিশন দিবা, দিয়ে পরীক্ষা দিবা, তোমার কি হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। সো এই পরীক্ষাগুলোতে মাস্ট অংশগ্রহণ করবা, ঠিক আছে? আশা করি তোমরা সবাই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবা। এখন দেখো দ্বন্দ্ব সমাসের কিছু ভেরিয়েন্ট আছে, অলোক দ্বন্দ্ব আছে, একশেষ দ্বন্দ্ব আছে, এগুলো একটু দেখি আমরা। ওকে, আমরা অলোক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব এগুলো একটু দেখি। ওকে, তোমরা তো বেসিক দ্বন্দ্বটা বুঝতে পারছো মোস্ট প্রবাবলি, আমরা যে বেসিক দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা, তোমাদের দেখো যে পরীক্ষার গ্রুপ আছে আমাদের একটা, সেই গ্রুপের লিঙ্কটা তোমাদের শেয়ার করা হয়েছে কমেন্টে, গ্রুপের লিঙ্কটা তোমাদের দেওয়া হয়েছে, সেই গ্রুপের লিঙ্কে যুক্ত হয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করো ভাইরা, ঠিক আছে? এখন আসো যে আমরা দেখি যে অলোক দ্বন্দ্ব, হ্যাঁ এই অলোক দ্বন্দ্ব আসলে ব্যাপারটা কি? অলোক দ্বন্দ্বে হচ্ছে লোপ পাবে না। কি লোপ পাবে না বলতো? এই বিভক্তি বাদ যাবে না। বিভক্তি জিনিসটা কি? শব্দের শেষে র, এর, হ্যাঁ দ্বারা, দিয়ে, কর্তৃক, এ, অতে, এতে এই ধরনের শব্দ থাকে। যেমন দেখো দুধে, এখানে দেখো এ আছে মনে মনে, ভাতে মনে মনে এ আছে, এই যে এ বিভক্তি রয়েছে, হ্যাঁ এখানে যে তোমার এ বিভক্তি গুলা রয়েছে খেয়াল করো, এই যে এ বিভক্তি গুলো যে রয়েছে, এখানে একটা মনে মনে এ আছে, এখানে একটা মনে মনে এ আছে, দুধে ভাতে, তাহলে দুধে আর ভাতে কোনো চেঞ্জ নাই। দেখো দুধে আর ভাতে কোনো চেঞ্জ নাই, এগুলাকে বলা হচ্ছে অলোক দ্বন্দ্ব। দেখো হাতে ও কলমে, হাতে এবং কলমে, হাতে এবং এর পরিবর্তে তুমি ও লিখতে পারে, হাতে ও কলমে, জলে জলে স্থলে, জলে এবং স্থলে, দেশে বিদেশে, দেশে ও বিদেশে। তারপরে দেখো উভয় পদে যদি বিভক্তি থাকে তবে অলোক দ্বন্দ্ব হবে, যেটা বলা হয়েছে, যেমন চা বিস্কুটে, দেশে বিদেশে, এগুলা অলরেডি আমরা এখানে বলছি যে এগুলো হচ্ছে অলোক দ্বন্দ্ব। দেখো দুই পদেই, যে জলে এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, এটাতেও এ বিভক্তি আছে, এগুলো লোপ পায় নাই। এই যে বেশ বাক্যর পরে তুমি যে এখানে সমস্ত পদে লিখতেছো, এখানে দেখো এগুলো লোপ পাচ্ছে না, তাই না? দুধে ভাতে, দেশে বিদেশে, ঘরে বাইরে, এই মানে
পূর্বপদে যেগুলা এ বিভক্তি থাকবে, যে বিভক্তিগুলো থাকবে, পরপদে সেম বিভক্তিগুলো থাকবে, কোনো চেঞ্জ যখন হবে না, এগুলোকে আমরা অলুক দ্বন্দ্ব বলবো। ওকে, আমরা কি অলুক দ্বন্দ্ব বুঝতে পেরেছি? অলুক দ্বন্দ্ব সমাসটা বুঝতে পেরেছি কিনা সবাই একটু কমেন্ট করি। আচ্ছা মাহতাব মন্ডল, এটা আর জুম করা যাবে না, ঠিক আছে? তুমি এমনি স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নাও এমনি, ঠিক আছে? এমনি তো এটা মোটামুটি ভালোই বড় দেখা যাচ্ছে। আর এক্সামের রুটিন তোমাদের পেজে, আমাদের নেক্সট জেনের পেজে মানে এক্সামের রুটিনটা দেওয়া হবে। তুমি যে গ্রুপ যে দেওয়া হয়েছে আমাদের, তোমাদের কমেন্ট সেকশনে পিন করে মানে পরীক্ষার একটা লিংক দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? ওখানে যুক্ত হয়ে যাও, তাহলে তুমি পরীক্ষার সব আপডেট পেয়ে যাবে আশা করি। ওকে, এখন আসো যে এক শেষ দ্বন্দ্ব আসলে কি। এক শেষ দ্বন্দ্বগুলা কি তুমি একটু দেখো, যে সে ও তুমি হচ্ছে তোমরা, তো এরকম জায়া উপতি দম্পতি, হ্যাঁ। তারপরে কিন্তু আমি তুমি ও সে আমরা, এগুলোকে আবার নিত্য সমাস বলে, ঠিক আছে? কারণ এগুলো আসলে কোনো নিয়ম মেনে চলে না, এই জন্য এগুলো নিত্য। কিছু সমাস আছে কোনো নিয়ম মেনে চলে না, এগুলো হচ্ছে নিত্য সমাস, হ্যাঁ। আবার দেখো এই যে আমরা, কি হয়েছে, সে তুমি আমি, এটা হচ্ছে আমরা। এই যে এখানে একটা মেইনটেইন করেছে, কি মেইনটেইন করেছে দেখো, ফার্স্টে হচ্ছে এখানে থার্ড পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, হ্যাঁ। এখানে যদি থার্ড পারসন, সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন এত কিছু বোঝার দরকার নাই। তোমার যদি এই যে আমরা আসে, তাহলে আগে সে লিখবা, এরপর তুমি লিখবা, তারপরে আমি লিখবা, সে তুমি এবং আমি হয়ে যাবে আমরা। আর যদি তোমরা হয় তাহলে হবে শুধু সেও তুমি তোমরা। এগুলো হচ্ছে একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে? সো দ্বন্দ্ব সমাসে এই স্পেশাল দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, আর একটা আমরা দেখছি যে অলুক দ্বন্দ্ব। সো আমরা কি এগুলো নির্ণয় করতে পারবো এখন? বলো, দ্বন্দ্ব সমাস কি আমরা নির্ণয় করতে পারবো? আমরা একটু বলি, দ্বন্দ্ব সমাস যদি পারি আমরা হচ্ছে এখানে চলে আসবো কর্মধারয় সমাসে, ঠিক আছে? দ্বন্দ্ব সমাস যদি আমাদের ক্লিয়ার থাকে আমরা কর্মধারয় সমাসে চলে আসবো। ওকে, যারা ক্লাস করতেছো ওকে পারবা হোপফুলি। ওকে, আমি কমেন্ট পেয়েছি যে ক্লাসটা যারা করছো আশা করি এটা পারবা। এখন আসো কর্মধারয় সমাস। তাহলে কর্মধারয় সমাস মানে হচ্ছে দেখো এই তুলনা বোঝাবে, ঠিক আছে? কর্মধারয় সমাসের সাথে একটা তুলনার সম্পর্ক আছে। সো এই কর্মধারয় সমাস পড়তে গেলে তোমাদের যে প্রবলেমটা হয় বেসিকলি, তিনটা কর্মধারয় সমাস খুব সহজে তোমরা বুঝতে পারো না, একটার সাথে আরেকটা গোজামিল লেগে যায়, তাই না? একটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস, একটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এই তিনটা কর্মধারয় সমাস খুব পেঁচানো, তাই না? মাথায় আটকায় যায়। দেখো এটা খুব সহজে কেমনে মনে রাখবা, দেখো উপমান কর্মধারয় সমাসে হচ্ছে সত্য হবে। উপমান কর্মধারয় সমাসে কি সত্য হবে দেখো তো, কি সত্য হবে একটু বুঝো। দেখো রক্ত লাল, এখন আমাকে বলো রক্তের কালারটা কি লাল? রক্তের কালার কি নীল হয় বা হলুদ হয় বা সবুজ হয়, নাকি রক্তের কালার লালই হয়? তো রক্তের কালার যেহেতু লালই হয়, তাহলে এটা কি সমাস হবে বলো তো? রক্তের কালার যেহেতু লালই হয়, দ্যাট মিনস এটা একটা সত্য কথা, তাহলে এটা উপমান কর্মধারয় সমাস হবে। একইভাবে দেখো কাজল কালো, এখন কাজল কি কালো হয় নাকি হলুদ হয়? কাজল দেখছো কখনো তোমরা? সো আমরা হোপফুলি কাজল দেখছি সবাই, রাইট? তো কাজলের কালারটা কেমন হয় বলতো? কাজলের কালার বেসিক্যালি কালোই হয়। তাহলে কাজলের কালার কালো হয়, দ্যাট মিনস এই ঘটনাটা সত্য, কাজলের কালার অ্যাকচুয়ালি কালো হয়। সো এই বিষয়টা সত্য, বুঝতে পারছি? তাহলে কাজল কালো। এখন আসো তুমি বলতে পারো ভাইয়া বুঝলাম তো রক্ত লাল কাজল কালো এগুলা উপমান কর্মধারয় সমাস, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এগুলো যে উপমান কর্মধারয় সমাস বুঝলাম, এখন তো আমাকে ব্যাস বাক্য লিখতে হবে। আমার তো এইচএসসি পরীক্ষায় ব্যাস বাক্য লিখতে হয়, রাইট? তো দেখো ব্যাস বাক্য লেখারও ইজি টেকনিক আছে। দেখো উপমান কর্মধারয় সমাসে সরি, উপমান কর্মধারয় সমাসে তুমি ন্যায় লিখবা মাঝে, যেমন রক্তের ন্যায় লাল। একটু দেখো কিভাবে লিখবা, এই যে রক্তের ন্যায় লাল হয়ে গেল রক্ত লাল। তাহলে এই যে কাজল কালোর ব্যাস বাক্য কি হবে বলো? কাজল কালোর ব্যাস বাক্য হবে কাজলের ন্যায় কালো, ঠিক আছে? কাজলের ন্যায় কালো, কাজল কালো। আমরা কি বুঝতে পারতেছি? আচ্ছা, আমরা বুঝতে পারতেছি, একটু কমেন্ট করি। আর ক্লাসটা একটু সবাই শেয়ার করো, সবাই মিলে একটু ক্লাসটা করো, ঠিক আছে?
ওকে, আমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিই। আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, খুব সহজে মনে রাখতে পারবা সমাস। সব যারা সমাস নিয়ে প্রবলেম আছে তোমার ফ্রেন্ডদের মধ্যে, তাদেরকে একটু ক্লাসটা শেয়ার করে ক্লাসটা দেখার সুযোগ করে দাও, ঠিক আছে? সো আমরা কি বুঝতে পারতেছি? একটু কমেন্ট করি ভাইরা, একটু কমেন্ট করি যে আমরা খুব সহজে বুঝতে পারতেছি কিনা, সমাস আমরা সহজে বুঝতে পারতেছি কিনা, এটা কঠিন লাগতেছে কিনা এখন, আর একটু কমেন্ট করো, ঠিক আছে? তাহলে উপমান কর্মধারয় মানে সত্য, রক্ত লাল হয়, কাজল কালো হয়, ঠিক আছে? কাজল কালো হয়। এখন আরেকটা যদি তোমাদের আমি বলি, আমি তোমাদের একটু মানে পরীক্ষা করি। আমি তোমাদেরকে বললাম যে তুষার শুভ্র, তুষার শুভ্র, তাহলে এইটা কোন ধরনের সমাস বলো তো? এটা কি উপমান কর্মধারয় নাকি উপমিত কর্মধারয়? এটা একটু আনসার করো তো দেখি। তোমরা যদি এটা বুঝে থাকো, এই তুষার শুভ্র এটা কোন ধরনের সমাস হবে? এটা তো অবশ্যই কর্মধারয় সমাস, বাট এটা কোন ধরনের কর্মধারয় সমাস? একটু আনসার করো তো। যারা বুঝতে পেরেছো এর আগেরটা, এটা আমাকে বলো যে তুষার শুভ্র এটা কোন ধরনের সমাস? এই যে তুষার শুভ্র, তুষার কি শুভ্র হয় নাকি অন্য কালারের হয়? এটা একটু জানাও তো আমাকে, এটা সত্য নাকি মিথ্যা আমাকে এটা বলো। যে এই তুষারটা কি শুভ্র? শুভ্র মানে কি দেখো, শুভ্র মানে হচ্ছে সাদা, সাদা। আর এই তুষার আসছে বরফ, ঠিক আছে? তুষার মানে তো হচ্ছে বরফ, তাই না? তাহলে তুষার শুভ্র। এখন বরফ কি সাদা হয় নাকি কালো হয় একটু বলো তো, একটু বলো দেখি। যারা ক্লাসটা করতেছো, যারা একটু বলো দেখি, এই তুষার শুভ্র এটা কোন ধরনের সমাস? হ্যাঁ, এটা কি সত্য নাকি মিথ্যা? এটা সত্য নাকি মিথ্যা আমরা একটু আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, তো দেখো, এই তুষার বা বরফ কিন্তু অ্যাকচুয়ালি সাদাই হয়, দ্যাট মিনস এই ঘটনাটা সত্য। আর আমরা জানি এই সত্য ঘটনা মানে হচ্ছে উপমান কর্মধারয় সমাস, তাই না? এই সত্য ঘটনা মানে উপমান কর্মধারয়। সো এটা আমরা খুব সহজে শিখছি, উপমান কর্মধারয়। তাহলে এটা কি হবে? এটার ব্যাস বাক্যটা কি হবে বলতো? এটার ব্যাস বাক্যটা হবে তুষারের ন্যায় শুভ্র। এটার ব্যাস বাক্যটা হবে তুষারের ন্যায় শুভ্র। দেখো ইজিতে লিখি আমরা, আমরা এটা ইজিতে লিখি, এটা হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। এই যে তুষারের ন্যায় শুভ্র হয়ে গেল, দেখছো? তাহলে আমরা চেক করব যে এটা ঘটনাটা সত্য নাকি মিথ্যা। তো সত্য হইলে আমরা এটাকে ইজিতে লিখে দিব, এটা উপমান কর্মধারয় সমাস। ওকে, উপমান কর্মধারয় সমাস। এখন আসো উপমিত কর্মধারয় সমাসটা একটু দেখি। উপমিত কর্মধারয় সমাসটা হবে মিথ্যা, মানে ঘটনাটা মিথ্যা হবে। দেখো চন্দ্র মুখ, এখন আমাকে বলো মানুষের যে ফেস বা মুখ কি চাঁদের মতো হয় বাঁকানো? মানুষের মুখটা কি চাঁদের মতো হয়? মানুষের মুখ কিন্তু চাঁদের মতো হয় না। এটা সৌন্দর্য বুঝাইতে ব্যবহার করে, যেমন তোমার মুখটা চাঁদের মতো সুন্দর, মানে এটার মানে কি যে মুখটা মানে সে বুঝাইতে চাচ্ছে সে অনেক সুন্দর, তাই না? এটা বিউটি বুঝাইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মুখ কিন্তু চাঁদের মতো হয় না। সো দ্যাট মিনস এটা মিথ্যা। তাহলে এটার ব্যাস বাক্যটা কিভাবে লিখবা দেখো তো। এই ন্যায় শব্দটা তোমরা শেষে ইউজ করবা এখন। তাহলে মুখ চন্দ্রের ন্যায়, এটার ব্যাস বাক্যটা কি হবে বলো? এটার ব্যাস বাক্যটা হবে এই মুখ চন্দ্রের ন্যায়, ঠিক আছে? মুখ চন্দ্রের ন্যায়। বলো বুঝতে পেরেছো? এই উপমিত কর্মধারয় সমাস বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, তো তাহলে এটা যদি বুঝে থাকো, এটা যদি বুঝে থাকো তোমরা আমাকে বলো। আমি তোমাদের আরেকটা কাজ দেই, যেমন পুরুষ সিংহ। হ্যাঁ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ। তাহলে এটাও কি ধরনের সমাস বলো তো? এই পুরুষ সিংহটা কোন ধরনের সমাস হবে তাহলে? এটা কি উপমান নাকি উপমিত একটু বলো তো। এখানে কি কি পার্থক্য আমরা দেখতে পাচ্ছি? এই পুরুষ সিংহ ব্যাপারটা কেমন একটু কমেন্ট করো তো। এই উপমান নাকি উপমিত? আচ্ছা, অনেকেই অনেকেই আনসার করতেছো, আমি দেখতে পাচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেখানে আজমেরি সুলতানা আছে, আব্দুল আহাদ আমাদের ক্লাস করতেছে, তারপরে সমর সরকার ক্লাস করতেছে, মানহা ক্লাস করছে, মার্জিয়া মুস্কান ক্লাস করতেছে, রিয়ামণি ক্লাস করছে, মেহেদি হাসান ক্লাস করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে মাহতাব মন্ডল, মাহতাব মন্ডল তুমিও দেখতেছি ক্লাস করছো। আচ্ছা, শামীম আল মামুন সবার আগে আমাকে আনসার দিয়েছে উপমিত, রাইট। এখন আজমিরি সুলতানা আমাদের আনসার দিয়েছে উপমিত, গুড। সাকিব ইসলাম আনসার দিয়েছে উপমিত, আব্দুল আহাদ আনসার দিয়েছে উপমিত, ভেরি গুড। তোমরা তো খুব দ্রুত শিখে যাচ্ছ, রাইট? সবাই খুব দ্রুত শিখে যাচ্ছে আমি দেখতে পারতেছি। তাহলে এটার ব্যাস বাক্যটা কি হবে ভাইয়া বলো? পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, তাই না? যেহেতু এটা উপমিত, ন্যায়টা চলে আসবে শেষে, তাই না? ন্যায়টা শেষে চলে আসবে, পুরুষ সিংহের ন্যায়।
আমরা কি খুব সহজে বুঝতে পারছি বিষয়টা? দেখো এই ন্যায় শব্দটা মাঝখানে ছিল কখন? এটা মাঝখানে ছিল যখন উপমান কর্মধারয় সমাস ছিল, কিন্তু যখন উপমিত কর্মধারয় সমাস হয়েছে তখন এই ন্যায়টা কোথায় চলে আসছে ভাইয়া? বলো, ন্যায়টা চলে আসছে শেষে। তাহলে আমরা খুব সহজে বুঝতে পেরেছি। ভেরি গুড। তারপরে এই যে মানহা, রিয়ামণি, জান্নাতি ইসলাম, বাঁধন বর্মন, হ্যাঁ, তারপরে এই যে সমর সরকার, সবাই কারেক্ট আনসার দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা বুঝতে পারছো বিষয়গুলা। ভেরি গুড। এখন আসো আমরা রূপক কর্মধারয় সমাসটা একটু দেখি। হ্যাঁ, রূপক কর্মধারয় সমাসটা একটু দেখি চলো। আসলে রূপক কর্মধারয় সমাসটাতে কি হয় একটু টেকনিকটা মনে রাখো, একটু একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো প্রথমটিকে ধরা যায় না। রূপক কর্মধারয় সমাসে যেটা হবে, প্রথমটাকে তুমি ছুঁইতে পারবে না, ধরতে পারবে না, বাট শেষেরটাকে তুমি কি করতে পারবা? ধরতে পারবা বা ছুঁইতে পারবা। এখন কথা হচ্ছে ভাই কেমনে এটা, চলো দেখি। দেখো মন মাঝি, এই যে মন শব্দটা, মনকে কি ধরা যায়? মানুষের মনকে ধরা যায়? বলো তো আমাকে, মানুষের মন তুমি ধরতে পারবা? এটা একটা ফিল করার বিষয়, তাই না? এটা একটা মানে মানে অনুভূত করার বিষয়। এটাকে আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, অনুভব করতে পারবো, রাইট? সো এটা যেহেতু ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে এটা প্রথমটাকে ধরা যাইতেছে না। এখন খেয়াল করো, মাঝি, মাঝি তো একটা ব্যক্তি, একটা মানুষ, মানুষকে ধরতে পারবা, মাঝিকে ধরতে পারবে না? মাঝি তো একটা মানুষ, তাহলে মাঝিকে তুমি আসলে ধরতে পারতেছো। সো এই টাইপের বিষয় যখন দেখবা তুমি, প্রথম দ্বারে ধরা যাবে না কিন্তু দ্বিতীয় দ্বারে ধরা যাইতেছে, ওইটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। ওটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। আর রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য একদম সহজ। তোমরা শুধু বাক্যের মাঝখানে কি লিখবা? এখানে বাক্যের মাঝে তুমি জাস্ট এখানে রূপ লিখে দিবা, রূপ। যে রূপ শব্দটা লিখবা, যেমন আমি দেখো মন মাঝি, যদি আমি একটা ব্যাস বাক্য লিখে, দেখো মন রূপ মাঝি, জাস্ট আমি মাঝখানে রূপ লিখে দিচ্ছি, মন রূপ মাঝি। তাহলে হয়ে গেল কি? মন মাঝি। কি ভাই অনেক ইজি না বলো তো? সমাজ কি অনেক কঠিন? সমাজ কিন্তু অনেক সহজেই এভাবে করা যায়। তাহলে এখন চলো, এটা যেহেতু তোমরা বুঝতে পারছো, এটা যেহেতু করছি, চলো এখন এটাকে আমাকে বলো, এটা কোন ধরনের সমাস? বিষাদ সিন্ধু। আমি একটু লিখি, সুন্দর করে লিখে দিই। দেখো বিষাদ সিন্ধু, ঠিক আছে? এই বিষাদ সিন্ধু, বলতো এই বিষাদ সিন্ধু, তাহলে এটা কোন ধরনের সমাস হবে? এই বিষাদ সিন্ধুটা কোন ধরনের সমাস হবে একটু বলে দিই। দেখো এই বিষাদ মানে আসলে দুঃখ, দেখো দুঃখ, আর এই সিন্ধু মানে হচ্ছে নদ, নদ বা নদী, ঠিক আছে? নদ বা নদী। একটু ইজি করে দিলাম, যাও একটু ইজি করে দিলাম। বলো তো বিষাদ সিন্ধু তাহলে কোন ধরনের সমাস হবে? বিষাদ সিন্ধু কোন ধরনের সমাস হবে? বিষাদ সিন্ধুর ব্যাস বাক্যটা লিখো তো সবাই। বিষাদ সিন্ধুর ব্যাস বাক্যটা সবাই লিখো, এবং এটা কোন ধরনের সমাস হবে এটা একটু জানাও। বিষাদ সিন্ধুটা কোন ধরনের সমাস হবে দেখি, আমি একটু অপেক্ষা করি দেখি তোমরা। আচ্ছা, সাকিব ইসলাম অলরেডি আনসার করেছে, রূপক। তারপরে হচ্ছে প্রত্যয় আনসার করতেছে দেখছি, মন রূপ মাঝি। ওকে, আচ্ছা মন রূপ মাঝি তো বুঝতে পারছি। এইটার ব্যাস বাক্যটা লিখো, বিষাদ সিন্ধুর ব্যাস বাক্যটা লিখো, বিষাদ সিন্ধুর ব্যাস বাক্যটা লিখো দেখি, দেখি কে আগে লিখতে পারে। এই অনেকেই রূপক আনসার করতেছো, তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এখন ব্যাস বাক্যটা লিখো দেখি তো, এই বিষাদ সিন্ধুর ব্যাস বাক্যটা কি হবে? আমরা একটু অপেক্ষা করি যে তোমরা আসলে কতটুকু বুঝতে পারতেছো এটা দেখার জন্য, যে এইটার ব্যাস বাক্যটা লিখতে পারতেছো কিনা। ওকে, এই বিষাদ সিন্ধু, এটা তো আমরা বুঝলাম রূপক কর্মধারয় সমাস। তো এটা লেখার প্রসেসটা কি, কি লিখতে হবে, এটার ব্যাস বাক্যটা কি হবে দেখি কে লিখতে পারে। এই তো প্রত্যয় অলরেডি আনসার করে ফেলেছে যে বিষাদ রূপ সিন্ধু। চমৎকার চমৎকার প্রত্যয়, বিষাদ রূপ সিন্ধু। দেখছো বুঝলে একদম ইজি, তাই না? তো এটা একদম ইজি। দেখো বিষাদের জায়গায় বিষাদ থাকবে, দেখো কি সিম্পল, এই বিষাদের জায়গায় বিষাদ রাখবা, এই সিন্ধুর জায়গায় সিন্ধু রাখবা, সিন্ধুর জায়গায় সিন্ধু রাখলা, তো মাঝখানে জাস্ট একটা রূপ বসাই দিবা, মাঝখানে জাস্ট একটা রূপ বসাই দিবা, তাহলে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। সো উপমান, উপমিত আর রূপক, এগুলা কি ইজি না ভাইয়া? এই কর্মধারয় সমাসে তিনটা জিনিসই প্যাচ লাগে। হ্যাঁ, সাধারণ কর্মধারয় আছে, মধ্য পদলোপী কর্মধারয় আছে, বাট এই তিনটা সমাস পরীক্ষায় সব থেকে বেশি আসে। হ্যাঁ, এই উপমান, উপমিত এবং রূপক, এই তিনটা সমাস পরীক্ষায় অনেকবার আসে। এই তিনটা সমাসই বেশি আসে, আর এই তিনটা সমাসই ঝামেলা লাগে। আজকের পর থেকে আশা করি এই তিনটা সমাসে তোমাদের আর ঝামেলা লাগবে না। এই তিনটা সমাস আমরা বুঝতে পেরেছি, সবাই একটু কমেন্ট করি। এই তিনটা সমাস আচ্ছা আমি দেখতে পাচ্ছি রোকসানা ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস করো মনোযোগ দিয়ে, ইনশাল্লাহ সমাস নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, খুব সহজে বুঝতে পারবা। ওকে, তো আমরা এখানে দেখলাম এটা, এগুলো তো আমরা পড়লাম, এই যে তিন ধরনের কর্মধারয় সমাসে আমরা পড়লাম। ওকে,
সো এখানে দেখো অনেক এক্সাম্পল আছে, ওকে, অনেক এক্সাম্পল আছে। দেখো খেয়াল করো যে আহ এই যে নয়ন পদ্ম, কথামৃত, নয়ন কমল। দেখো কমল মানে হচ্ছে এক ধরনের ফুল, তাই না? আর নয়ন মানে হচ্ছে চোখ। এখন চোখ তো আর ফুলের মতো হয় না, আবার চোখ ফুলের মতো নরম, এটা বোঝানোর তো ব্যবহার করা হয়েছে। আর দেখো ন্যায় শব্দটা শেষে চলে আসছে। সো এগুলো আসলে কি ধরনের সমাস বলতো? এগুলা হচ্ছে উপমিত কর্মধারী সমাস, ওকে। সো অনেক এক্সাম্পলস আছে, দেখো উপমান কর্মধারী সমাসের কতগুলা এক্সাম্পল। দেখো তুষার শুভ্র, হিম শীতল, অরুণ রাঙা, কাজল কালো, কুসুম কোমল, রক্ত লাল। এগুলো যদি দেখবা সব ভাববা হচ্ছে উপমান কর্মধারী সমাস। একদম সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে। দেখো অনেক প্র্যাকটিস আছে এখানে, অনেক প্র্যাকটিস আছে, ঠিক আছে। দেখো বক ধার্মিক, লৌহ কঠিন, দুগ্ধ ধবল, কচু কাটা, গজমূর্খ, শিশির সিদ্ধ, তারপরে স্বর্ণজ্জাল, এগুলা সব উপমান কর্মধারয় সমাসের এক্সাম্পল। এই যে টেকনিক পড়ছো, এক্সাম্পল পড়বা, পরীক্ষায় ধুমায় লিখে দিয়ে আসবা, একদম ইজি। ওকে, তো রূপক কর্মধারয় সমাস আমরা শিখছি, অনেক এক্সাম্পল তোমাদের জন্য আছে। এখন আমরা তাহলে অব্যয়ী ভাব সমাসটা একটু জানবো, ওকে। অব্যয়ী ভাব সমাসটা আমরা জানবো। এখন তোমরা ব্যাপারটা হচ্ছে এই ক্লাসের যে স্লাইডটা রয়েছে, এই স্লাইড গুলো যদি তোমরা ক্লাসের স্লাইড গুলো যদি তোমরা পেতে চাও, ক্লাসের স্লাইড গুলো যদি পেতে চাও, আমরা একটা গ্রুপ, আমাদের এইচএসসি 26 যে এফআর ব্যাচ আছে, সেই ব্যাচের গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। আমাদের এই গ্রুপের লিংকটা পিন কমেন্টে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা মানহা, এটা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র যে ব্যাকরণ আছে না, ব্যাকরণে তোমাদের সমাস একটা টপিক আছে, ওই টপিকটা আমরা পড়ছি, ঠিক আছে। তো চলো আমরা একটু অব্যয়ী ভাব সমাসটা দেখি, ওকে। এই অব্যয়ী ভাব সমাস আমরা কিভাবে খুব সহজে বের করতে পারবো, এটা আমরা একটু দেখি। দেখো এখানে অব্যয়ী ভাব সমাস জানতে হলে তোমাকে এই কয়েকটা শব্দ তোমাকে জাস্ট মনে রাখলেই তুমি অব্যয়ীভাব সমাস শেষ হয়ে যাবে। হাজার হাজার অব্যয়ীভাব সমাস তুমি কমপ্লিট করতে পারবা, বা হাজার হাজার অব্যয়ীভাব সমাস তুমি বের করতে পারবা। এই কয়েকটা শব্দ, আহা নির উপপ্রতি যথা উত, এই কয়েকটা শব্দ মনে রাখবা। আহা নির প্রতি যথা উত, হ্যাঁ, আহা নির উপপ্রতি যথা উত, এই কয়েকটা শব্দ যদি মনে রাখতে পারো, আহা নির প্রতি যথা উপ উত, তাহলে তোমার অব্যয়ীভাব সমাস ক্লিয়ার হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, দেখো এখানে অনেকগুলো শব্দ আছে, আমরণ, আজীবন, হাবাত, নিরপরাধ, উপবন, উপনদী, উৎসাহ, উৎক্ষেপণ। এগুলো সব অব্যয়ীভাব সমাসের এক্সাম্পল। এখন কথা হয়েছে এগুলো তো ভাই দেখছো, কিন্তু কথা হচ্ছে ব্যাস বাক্য লিখবা কিভাবে? তোমাদের তো পরীক্ষায় ব্যাস বাক্য লিখতে হয়, রাইট? তো ব্যাস বাক্য কেমনে লিখবা? দেখো তোমার যদি আ যুক্ত কোনো শব্দ থাকে, যেমন এই যে আহার, এখানে আ আছে, তো এই আ যদি থাকে তাহলে তোমাকে পর্যন্ত দিয়ে ব্যাস বাক্য লিখতে হবে। একটু ভালো করে বুঝো, দেখো এখানে আমরণ শব্দ আছে একটা, তাই না? ধরো এখানে আমরণ শব্দটার ব্যাস বাক্য আমি বের করি, আমরণ। তাহলে খেয়াল করো, এই আমরণ, আ যদি থাকে পর্যন্ত লিখবা। তাহলে এই যে আ শব্দ বাদ দিয়ে মরণ থেকে শুরু করবা, মরণ পর্যন্ত। তাহলে এই যে মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত হয়ে গেল আমরণ। তাহলে আজীবন মানে কি? জীবন পর্যন্ত। তাহলে এখন দেখো হা ভাত, এই যে হা মানে হচ্ছে কি, দেখো হা মানে হচ্ছে অভাব, হা ভাত মানে কি? ভাতের অভাব। তাহলে আমি যদি এটা লিখি হা ভাত, তাহলে কি হচ্ছে আমার? এই যে হা থাকলে তুমি অভাব লিখবা, যে ভাতের অভাব, হা ভাত মানে ভাতের অভাব। তারপরে দেখো নিরপরাধ, নিরপরাধ বা এই নিরপরাধের যে এখানে নির রয়েছে, দেখছো নির, এই নির থাকলেও তুমি অভাব লিখবা। যেমন নিরপরাধ মানে কি? অপরাধের অভাব, তাই না? এই যে নিরপরাধ আমি লিখি এখানে, হ্যাঁ, নিরপরাধ, নিরপরাধ সমান সমান হচ্ছে অপরাধের অভাব, অপরাধের অভাব। এইভাবে, আচ্ছা, এইভাবে তুমি কিন্তু খুব সহজে কি করতে পারবা বলতো? এইভাবে খুব সহজে তুমি ব্যাস বাক্যগুলো নির্ণয় করে ফেলতে পারবা। তাহলে অব্যয়ীভাব সমস্যা তোমার জন্য ব্যাপার হবে না। খেয়াল করো, এই যে উপ, উপ থাকলে তুমি সদৃশ দিয়ে লিখবা, প্রতি থাকলে তুমি বিরুদ্ধে দিয়ে লিখবা, যথা থাকলে তুমি অতিক্রম না করে লিখবা। তাহলে দেখো এই যে এখানে আছে উপবন, তাহলে উপ থাকলে আমি কি লিখছি? যে সদৃশ। তাহলে বনের সদৃশ উপবন, উপনদী, উপ থাকলে কি হবে? নদীর সদৃশ, হ্যাঁ। তারপরে তোমার এখানে দেখো যথা আছে, তো যথা দিয়ে আমরা একটা চেষ্টা করি, দেখো যদি এরকম থাকে যথারীতি। আচ্ছা আমরা কালারটা একটু চেঞ্জ করি, দাঁড়াও। তো চলো আমরা একটু দেখি যে যথা আছে, তাই না? এই যে যথারীতি আছে,
তো যথা থাকলে কি বলছিলাম, দেখো যথা থাকলে বলছিলাম যে অতিক্রম না করে লিখবা। কি লিখবা? অতিক্রম না করে, অতিক্রম না করে। তাহলে দেখো, তাহলে যদি অতিক্রম না করে লিখো, তাহলে যে রীতি শেষের অংশটা নিয়ে আসবা, তাহলে রীতিকে অতিক্রম না করে। তাহলে যথারীতি কি? রীতিকে অতিক্রম না করে। ঠিক আছে, রীতিকে অতিক্রম না করে। তো এইভাবে খুব সহজে তুমি বেশ বাক্য নির্ণয় করতে পারবা, বুঝতে পারছো? তো এইভাবে তোমার কিন্তু অব্যয়ীভাব সমাসও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু তুমি অব্যয়ীভাব সমাসও ক্লিয়ার করে ফেলতে পারবা। এইভাবে অব্যয়ীভাব সমাসও কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলতে পারবো। আচ্ছা, বাংলা ব্যাকরণ যে কোনো একটা বই পড়তে পারো, যে কোনো একটা বই রেফারেন্স হিসেবে পড়তে পারো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, বাংলা যে কোনো একটা বই তুমি রেফারেন্স হিসেবে পড়তে পারো। ওকে, এটা কোনো ব্যাপার না, একটা বই পড়লেই হবে। তাহলে দেখো এখানে আরো ছিল উত। এই যে উত শব্দ ছিল না, তো উত থাকলে কি লিখবা? এখানে দেখো, এখানে আরো আছে। এই যে উত থাকলে হচ্ছে তুমি অতিক্রান্ত লিখবা, অনু থাকলে হচ্ছে অনুপশ্চাৎ অর্থে ব্যবহৃত হয়, তারপরে প্রতি থাকলে হচ্ছে তোমাকে লিখতে হবে বিরুদ্ধ অর্থে ব্যবহৃত হয়, তাহলে বিরুদ্ধে। হ্যাঁ, উপ মানে হচ্ছে সমীপে, সদৃশ বা তুল্য, তাই না? মানে নদীর সদৃশ, মানে উপনদী বলছিলাম না, যে নদীর সদৃশ বা নদীর সমীপে, উপকূল, কুলের সমীপে। তো এগুলো দেখো এখানে কোনটা থাকলে কি লিখবা, কোনটা থাকলে পেশ বাক্য কি হবে, এখানে কিন্তু সবগুলো আরো দেওয়া আছে। ওকে, সবগুলো আরো দেওয়া আছে। তো দেখো এখানে এই যে আহ যেমন যথারীতি বলছিলাম, রীতিকে অতিক্রান্ত না করে, দেখো অনু আছে, অনু থাকলে লিখতে হয় পশ্চাৎ, তাহলে অনুধাবন মানে হচ্ছে পশ্চাৎ ধাবন। ঠিক আছে, এই যে উপনদী হচ্ছে নদীর তুল্য বা নদীর সদৃশ, তাই না? তুল্য বা সদৃশ। তো এইভাবে অনেকগুলো এক্সাম্পলস আছে। ঠিক আছে, বনের সদৃশ, তারপরে উপশহর, শহরের সদৃশ। তো এই এক্সাম্পল গুলো যদি পড়ো, এই টেকনিক গুলো দেখবা, আহা এটা কিরকম ছিল। আমরা এই যে কয়েকটা সংক্ষেপে নিয়ম শিখছিলাম না, যে আহা, প্রতি, উদ, যথা, তাই না? এই যে কয়েকটা, এই কয়েকটা ইয়ে মনে রাখবা। আহা নির উপ প্রতি যথা উত, আহা নির প্রতি যথা উপ উত। এই কয়েকটা শব্দ যদি মনে রাখো, তাহলে তোমার অব্যয়ীভাব সমাস ক্লিয়ার হয়ে যাবে। সো এটা পরে তুমি জাস্ট এই প্র্যাকটিস গুলা করবা এখানে, তাই না? এখানে অনেকগুলো দেখো প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিস গুলা করবা। আচ্ছা, এখন আমরা এই যে আমরা ফ্রি ক্লাসটা তো করতেছি, এখন তোমরা অনেকে ওই যে বই নিয়ে কথা বলতেছিলা, দেখো আমাদের কিন্তু এই যে এফআরবি ব্যাচ চলতেছে, রাইট? এই এফআরবি ব্যাচ চলতেছে। এফআরবি মানে হচ্ছে ফাইনাল রিভিশন। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো আর 27 ব্যাচের যারা আছো, তারাও এই ফাইনাল রিভিশনে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, কিন্তু এটা স্পেশালি ডিজাইন করা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য। তোমরা দেখো, বই নিয়ে যারা চিন্তা করতেছিলা, এখানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশনের বই দেওয়া আছে, তারপরে তোমার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশনের বই দেওয়া আছে, আইসিটির গুরুত্বপূর্ণ টপিক গুলা সাজেশন আকারে সাজানো আছে। এই তিনটা বই সহ তুমি আমাদের এফআরবি ব্যাচে মাত্র 1990 টাকায় ভর্তি হইতে পারবা। এখন কথা হয়েছে, ভাই আমার বই লাগবে না, আমি এমনি এফআরবি ব্যাচে ক্লাস করতে চাই, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? দেখো, সেই ক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এই 799 টাকা দিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারবা বই ছাড়া। ওকে, বই ছাড়াই কিন্তু তুমি 799 টাকায় এই ফাইনাল রিভিশন ব্যাচে অংশগ্রহণ করতে পারবা। এই যে দেখো, সমাজ যে টেকনিক দিয়ে তোমাদের পড়ানো হইতেছে, সমাজ আমরা যে টেকনিক দিয়ে তোমাদেরকে পড়াচ্ছি, এই সেম টেকনিক দিয়ে অন্য টপিক গুলো তোমাদের পড়াই দেওয়া হবে, যাতে এইচএসসি তে একটা ভালো নাম্বার তোমরা এনশিওর করতে পারো। আর তোমাদের জন্য আরো সারপ্রাইজ আছে, আমরা সারপ্রাইজটা আজকের জন্য হোল্ড রাখতেছি, কালকে তোমাদের আরো সারপ্রাইজ হবা, তোমরা সারপ্রাইজ দেওয়া হবে। এবং আমি আরেকটা দ্বিগু ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে চলে যাব। এখন চলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা তোমরা এখানে মানবিক বিভাগের শিক্ষার্থী কারা আছো, তোমাদের জন্য একটু উপহার হিসেবে আহ আমরা দুইটা সাবজেক্ট তোমাদের ফ্রিতে ক্লাস নিব। তোমরা মানবিকের কারা আছো একটু হাত তুলতে পারো। তোমরা কারা কারা পৌরনীতি ক্লাস চাচ্ছ? যে ভাইয়া পৌরনীতি, মানবিকের শিক্ষার্থীদেরকে তো নিয়ে কোনো কোর্স নাই ভালো। হ্যাঁ, পৌরনীতি, অর্থনীতি কাদের আছে? ঠিক আছে, এই পৌরনীতি, অর্থনীতি কাদের আছে, তোমরা একটু হাত তুলতে পারো যে ভাইয়া এই সাবজেক্ট গুলা কিভাবে পড়বো। ঠিক আছে, এই সাবজেক্টে আমরা ফ্রি ক্লাস চাই কিনা, ঠিক আছে, তোমরা ফ্রি ক্লাস চাও কিনা এটা একটু জানাইতে পারো। ঠিক আছে, আর আমরা আমাদের বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাও, তোমাদের পোল নেওয়া হবে। যদি এই পৌরনীতি, অর্থনীতি নিয়ে তোমরা ক্লাস করতে চাও, সেটা আমাকে জানাইতে পারো, মানবিক বিভাগে যারা শিক্ষার্থী রয়েছে। ঠিক আছে, মানবিক বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা ক্লাস করতে পারো।
আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছি আছো। আর সুবর্ণ শিকদার একটু লেট করে ফেলেছো, কোনো সমস্যা নাই, যুক্ত থাকো, আমরা এখন নিয়মিত ফ্রি ক্লাস নিব। আচ্ছা, অনেকের এই যে আব্দুল আহাদের দেখতে পাচ্ছি যে অর্থনীতি আছে, আজমেরি সুলতানার আছে, রিয়া মনির আছে, জান্নাতুল রোশনি, আমি করছি আপনার পরিণতি ক্লাস। আচ্ছা, আমার পরিণতি ক্লাস করেছো রোশনি, কোথায় করেছো? আহ ভালো, শুনে ভালো লাগলো যে পরিণতি ক্লাস করেছো। হ্যাঁ, আমরা পৌরনীতি, আমরা এফআরবি ব্যাচে হচ্ছে, আচ্ছা এফআরবি ব্যাচে আমরা শুধু পড়বো বাংলা, ইংলিশ, আইসিটি, বাট তোমাদের ফ্রি করানো হবে। আমি ফ্রি তোমাদের ক্লাস নিব পৌরনীতি, অর্থনীতি। তোমাদের আগ্রহ যদি থাকে আমি ফ্রিতে তোমাদের পৌরনীতি, অর্থনীতি ক্লাস নিব, ঠিক আছে? এটা তোমাদের ফ্রিতে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, অর্থনীতি অনেকেরই আছে, আমি দেখতে পাচ্ছি হালিমা খানের আছে, মানবিকের পৌরনীতি যুক্তিবিদ্যা। সো আচ্ছা, অনেকের আছে। আচ্ছা, তোমরা তাহলে ক্লাস চাচ্ছ, গুড, ভেরি গুড। সো আমরা এই বিষয়গুলোতে ক্লাস নিব। তোমাদের কিন্তু নেক্সট জেন ইনস্টিটিউটস এর পর্দায় চোখ রাখতে হবে, হ্যাঁ, আমাদের পেজে চোখ রাখতে হবে। ওকে, তোমরা সবাই আমাদের পেজে যুক্ত থাকো, পেজে লাইক করো, কমেন্ট করো, পেজের সাথে কানেক্টেড থাকো। তোমাদের জন্য চমৎকার চমৎকার ফ্রি ক্লাস নিয়ে আসবো, এগুলো পরে অনেক উপকৃত হবা। কিভাবে পড়তে হবে একটা গাইডলাইন পাবা, ঠিক আছে? সো একটা গাইডলাইন তোমাদের দেওয়া হবে। এখন চলো আমরা একটু দ্বিগু সমাস নিয়ে আলোচনা করি, যে এই দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি আমরা দুইটাকে একটু কানেক্ট করে পড়বো, কারণ এই দুইটা দেখতে একদম সেম মনে হবে তোমার কাছে, কিন্তু দুইটা কিন্তু আলাদা, একটা দ্বিগু একটা সংখ্যাবাচক বহুব্রীহি। চলো একটু দেখি। দেখো টেকনিকটা একটু দেখো, সবাই একটু মানে একটু মনোযোগ দাও। এখন কমেন্ট করে একটু বন্ধ রাখো, একটু মনোযোগ দাও। দেখো যে মিলে গেলে দ্বিগু, মিলে গেলে দ্বিগু, আর যদি না মিলে তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন কথা হচ্ছে ভাই কি মিলে যাবে, কি মিলে যাবে একটু দেখি চলো। এই যে চৌরাস্তা, রাস্তা চারটা মিলে যায় না এক জায়গায় এসে? এদিকে ধরো একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, এরকম চৌরাস্তা অভাব আছে না? এরকম চৌরাস্তার কি অভাব আছে? হ্যাঁ, এইদিকে ধরো একটা রাস্তা, এই যে চৌরাস্তার মাঝখানে একটা গোল চত্বর থাকে, তো এই চারটা রাস্তা মিলে গেছে না বলো তো? এই চারটা রাস্তা কি মিলে গেছে না? চৌরাস্তা। তারপরে হচ্ছে তোমার আরো থাকে না যে চৌচালা, চৌচালা। এই চৌচালা কি? চৌচালা ঘর থাকে না, টিনের ঘর বাড়িতে? এই যে চৌচালা টিনের ঘর থাকে না অনেকের বাড়িতে? এই যে কিভাবে যেন আঁকে, এরকম টিনের ঘর থাকে, চারটা চাল দিয়ে একসাথে মিলে যায়, চারটা চাল একসাথে মিলে চৌচালা ঘর তৈরি করে। হ্যাঁ, এই চৌচালা ঘর, চৌচালা ঘর তৈরি করা হয়। চৌরাস্তা থাকে, এই চারটা রাস্তা এক জায়গায় এসে মিলে যায়। তো এরকম সংখ্যাগুলো যদি মিলে যায় তাহলে এগুলো হবে কি? এগুলো দ্বিগু সমাস, এগুলো হবে দ্বিগু সমাস। তাহলে এগুলো কি লিখবা? এগুলোর বেশ বাক্য কি ভাইয়া? একবারে সমাহার, মনে রাখবা সমাহার। চৌরাস্তা মানে চার রাস্তার সমাহার, চৌচালা মানে চার চালার সমাহার, চার চালের সমাহার। কিন্তু এখন খেয়াল করো যে এই চৌবাচ্চা শব্দটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, কারণ চৌবাচ্চা মানে কি? চারটা বাচ্চার সমাহার। একটু বলো তো তোমরা, এই চৌবাচ্চা মানে কি? মানে চারটা বাচ্চা বোঝাচ্ছে? চৌবাচ্চা দিয়ে কি চারটা বাচ্চা বোঝাচ্ছে? না, মোটেই না। এই চৌবাচ্চা হচ্ছে এইরকম এক ধরনের পানির ট্যাঙ্কি। চৌবাচ্চা হচ্ছে এমন একটা পানির ট্যাঙ্কি, এগুলোতে পানি থাকে। এটা কিন্তু চারটা বাচ্চা বোঝাচ্ছে না। এই চৌবাচ্চা মানে হচ্ছে পানির ট্যাঙ্কি, একদম ইজি ভাষায় লিখলাম, পানির ট্যাঙ্কি, চৌবাচ্চা। সেটা মিলবে না, তাই না? কোনো চারটা জিনিস একসাথে মিলবে না। তো যেগুলো মিলবে না ওইগুলো হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি, আর যেগুলো মিলে যাবে এগুলো হচ্ছে তোমার কি? দ্বিগু সমাস। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাই না? আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, সংখ্যা যতটা আছে ঠিক ততটা সমষ্টি বুঝাইলে দ্বিগু সমাস। যেমন দেখো, এই যে চৌরাস্তা, তারপরে শতাব্দী, নবরত্ন, ষড়ঋতু। ষড়ঋতু মানে কিন্তু ছয়টা ঋতুই বোঝাচ্ছে, ছয় ঋতুর সমাহার, তাই না? তারপরে নবরত্ন হচ্ছে নয় রত্নের সমাহার। খেয়াল করো, শতাব্দী হচ্ছে শত অব্দের সমাহার। অব্দ মানে কি? বছর, তুমি বছরও লিখতে পারো। শতাব্দী মানে শত বছরের সমাহার। বুঝতে পারতেছো? জাস্ট এভাবে তুমি বেশ বাক্য লিখতে পারো। তারপরে দ্বিতম, দুই তমের সমাহার। ত্রিকাল, তিন কালের সমাহার, তিন মাথার সমাহার। অষ্ট ধাতুর সমাহার বা আটটা ধাতুর সমাহার, অষ্ট ধাতু। একইভাবে দেখো, তে মোহনা, ত্রিমূর্তি, সপ্তাহ, চতুর্যুগ, ত্রিভুজ, ত্রিজগৎ, সাত সমুদ্র। এগুলা যতগুলা মিলে যাবে, সাতটা সমুদ্র আছে না পৃথিবীতে, যত জিনিস মিলে যাবে এগুলো হচ্ছে তোমার সংখ্যাবাচক। এই ধরনের শব্দগুলাকে আমরা দ্বিগু সমাস বলবো, তাই না? এই ধরনের সংখ্যাবাচক শব্দগুলাকে দ্বিগু সমাস বলবো। দেখো সবগুলা মিলে যাইতেছে। এরপর খেয়াল করো, এই যে এখানে প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এখন আছো সংখ্যাবাচক বহুব্রীহিটা দেখি।
সংখ্যা যতটা আছে ততটার সমষ্টি না বুঝিয়ে এখানে ভিন্ন অর্থ বোঝালে এটাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে। মনে রাখবা বহুব্রীহি সমাস যে শব্দটা বলা আছে এই শব্দটা না বুঝায় ভিন্ন আরেকটা শব্দ বুঝাবে। যেমন এক্সাম্পল দেখো এখানে 10 গজি, 10 গজ পরিমাণ যার, 10 গজ পরিমাণ যার, তাহলে এই 10 গজি দিয়ে আসলে ধুতিরে বুঝাইতেছে। ধুতি, ধুতি পরে না মানুষ লুঙ্গির মতো, তো 10 গজি দিয়ে কি 10টা গজের সমাহার বোঝাচ্ছে না, এটা ধুতি বোঝাইতেছে, একটা নতুন জিনিস বোঝাচ্ছে। এই জন্য এটা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। একইভাবে দেখো এই চৌচালা, চৌচাল যে ঘরের, তাহলে এটা আসলে ঘর বোঝাইতেছে। চৌচাল দিয়ে আসলে কি বোঝাচ্ছে বলতো, ঘর বোঝাচ্ছে। তাহলে এই চৌচালটা কিন্তু দ্বিগু সমাস না। তাহলে চৌচালটা কোন ধরনের সমাস, এই চৌচালটা তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। চৌচালা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। একইভাবে দেখো এটা সেতার হবে, সেতার। সেতার মানে এখানে সেতার মানে হচ্ছে 3 তারের সমাহার লিখতে পারো। সেতার মানে হচ্ছে 3 তারের সমাহার। ওকে, 3 তারের সমাহার। এখন ব্যাপারটা হচ্ছে এই 3 তারের সমাহার দিয়ে একটা বাদ্যযন্ত্র বোঝাচ্ছে। একতারা, দুতারা, 3 তারা আছে না, ওইটাকে সেতার বলে। একটা যন্ত্র, বাদ্যযন্ত্র, যেগুলা মানে মিউজিক তৈরি করা হয়। তারপরে দেখো ত্রিশাল, মানে 3টি শুলযুক্ত। হ্যাঁ, এখানে শিবের অস্ত্র, এটা এক ধরনের ত্রিশাল মানে হচ্ছে এক ধরনের অস্ত্র বোঝাচ্ছে। তাহলে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু সমাস কিন্তু এক না। তাহলে দেখো পঞ্চানন, পঞ্চ আনন যার, পঞ্চ আনন যার, এটা আসলে শিবরে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এটা আসলে শিবের 5টা মাথা আছে, 5টা মাথারে পঞ্চ আনন বলতেছে। তাহলে পঞ্চ আনন যার, তারপরে 10 ভুজ, দেখো দুর্গা 10 আনন, ঠিক আছে। তাহলে 10 আনন যার, এই 10 আনন মানে হচ্ছে 10 মাথা যার। রাবণ, যে রাবণের হচ্ছে 10টা মাথা, তো এই জন্য এই 10 আনন মানে কিন্তু এই যে এখানে 10 আনন যে কথাটা, এই 10 আনন মানে হচ্ছে 10 আনন যার, এটা রাবণ রে বোঝাচ্ছে। তার মানে এটা একটা ব্যক্তি রে বোঝাচ্ছে, 10 আনন বা 10 মাথার সমষ্টিকে বোঝাচ্ছে না। এই ধরনের যত বিষয় আছে এগুলা হচ্ছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি, এগুলা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, ঠিক আছে। তো এরকম অনেকগুলো আছে। তো আমরা তৎপুরুষ সমাসটা হচ্ছে আরেকদিন দেখবো। আজকে আরো যে ইজি বিষয়গুলো আছে আমরা এগুলো একটু দেখি। আরো যে সহজ বিষয়গুলো আছে, আরো যে সহজ সমাসগুলো আছে আমরা একটু ওইগুলা দেখার চেষ্টা করি, ঠিক আছে। আমরা একটু এগুলো দেখার চেষ্টা করি। এই যে বহুব্রীহি সমাস, যেহেতু আমরা বহুব্রীহি নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা বহুব্রীহি সমাস একটু দেখি। বহুব্রীহি সমাস কোনটা কিরকম হয়। ওকে, আহ আচ্ছা, তাহলে আমরা এখন এই বহুব্রীহি সমাস একটু দেখি, ঠিক আছে। বহুব্রীহি সমাস কেমনে তুমি বুঝতে পারবা, বহুব্রীহি সমাস কিভাবে চিনতে পারবা, তোমরা একটু মনোযোগ দাও। আমরা বহুব্রীহি সমাসটা কিভাবে চিনতে পারবো আমরা এটা একটু দেখি। দেখো 80-20, এই 80-20, এই 80 মানে কি, 80 একটা শব্দ, 20 একটা শব্দ, দুইটা শব্দ নাউন। নাউন মানে কি বিশেষ্য, দুইটা শব্দই বিশেষ্য। 80 মানে আসলে বোঝাচ্ছে দাঁত, ঠিক আছে। এই 80 মানে দাঁত, তাহলে দাঁত একটা বিশেষ্য শব্দ। তারপরে 20 একটা বিশেষ্য শব্দ, তাহলে দুইটাই যদি বিশেষ্য শব্দ হয়, দেখো বহুব্রীহি সমাসের যে ক্যাটাগরি আছে এটাকে তোমরা বলবা বেধিকরণ বহুব্রীহি, ঠিক আছে। তাহলে 80-তে 20 4, তাহলে 80-20 হচ্ছে 80-তে 20 4। এই যে প্রত্যেকটা শব্দের শেষে তুমি এরকম যার যুক্ত করে দিলে কিন্তু তোমার কি হয়ে যাবে, বহুব্রীহি সমাস হয়ে যাবে। তাহলে 80-20 দিয়ে 80-তে 20 যার বোঝাচ্ছে, অর্থাৎ এখানে একটা ভিন্ন জিনিসকে বোঝাচ্ছে। 80-তে 20 আসলে কার বলতো, 80-তে 20 যার বলতে কাকে বোঝাচ্ছে, 80-তে 20 বলতে এখানে সাপকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার সাপকে বোঝাচ্ছে। ওকে, সাপ রে বোঝাইতেছে, একটা ভিন্ন একটা জিনিস বোঝাচ্ছে, তাই না। 80-20 শব্দটা দিয়ে কি 80-20 বোঝাচ্ছে, একটা ভিন্ন শব্দ বোঝাচ্ছে, সাপ রে বোঝাইতেছে। তো এই জন্য কিন্তু এটা বহুব্রীহি সমাস। আমরা জানি বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই প্রাধান্য থাকে না, কোনো পদের কি থাকে না, প্রাধান্য থাকে না, একটা নতুন শব্দ তৈরি হয়। ওকে, তো এগুলাকে আমরা কি বলি, বহুব্রীহি সমাস বলি। তাহলে এখন দেখো লাল বাতি, এখন দেখো বহুব্রীহি সমাসের আরেকটা ক্যাটাগরি হচ্ছে এই যে লাল বাতি। এটা আমরা একটু দেখি। এই লাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাতি শব্দটা হচ্ছে কি, বাতি শব্দটা হচ্ছে নাউন। তাহলে ফার্স্টে যদি তোমার অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি আবার নাউন থাকে, তাহলে এটা হচ্ছে বেতিহার বহুব্রীহি হবে।
ঠিক আছে, তাহলে আমরা বহুব্রীহি সমাস বিশেষণ প্লাস বিশেষ্য, এটা হচ্ছে সমানাধিকার বহুব্রীহি হবে। ওকে, এটা ব্যতিহার হচ্ছে একদম সবার শেষেরটা, এগুলো হচ্ছে ব্যতিহার। আর এখন যেটা এটা বললাম এটা হচ্ছে তোমার সমানাধিকার বহুব্রীহি। একটা যদি বিশেষণ থাকে আর একটা বিশেষ্য হইলে এটা সমানাধিকার বহুব্রীহি। সমানাধিকার বহুব্রীহি। ওকে, সমানাধিকার বহুব্রীহি। তো সমানাধিকার বহুব্রীহি কি দেখো, একটা অ্যাডজেক্টিভ থাকবে, লাল শব্দটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ, আর বাতি শব্দটা নাউন বা বিশেষ্য। প্রথমে যদি বিশেষণ থাকে পরে যদি বিশেষ্য থাকে তাহলে এটা হবে সমানাধিকার বহুব্রীহি। সমানাধিকার মনে না থাকলে পরীক্ষা লিখবা বহুব্রীহি সমাস, এটা তো বোঝাই যাচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে লাল বাতি যার, ঠিক আছে, লাল বাতি হচ্ছে লাল বাতি যার। দেখো উর্ণনাভ, এই উর্ণ মানে কি, উর্ণ মানে কি বলতো, উর্ণ মানে হচ্ছে আসলে সুতা। তাহলে সুতা একটা নাউন, খেয়াল করো, সুতা একটা নাউন, নাভ মানে হচ্ছে নাভি, নাভি একটা নাউন, তাই না, নাভি একটা অঙ্গের নাম মানুষের, সো দুইটাই তো নাম। তাহলে নাভিতে কার মানে সুতা থাকে, তাই না, তাহলে উর্ণ নাভিতে যার, কার নাভিতে সুতা থাকে বলতো, কোন প্রাণীর নাভিতে সুতা থাকে। এই যে বহুব্রীহি সমাস আমরা কিভাবে বুঝবো, কোন প্রাণীর নাভিতে সুতা থাকে বলতো। আচ্ছা দেখো, এখানে মাকড়সার নাভিতে সুতা থাকে, তাই না, মাকড়সা। তাহলে যে মাকড়সা, তাহলে উর্ণনাভিতে যার, দেখো দুইটাই যদি নাউন হয় তাহলে বেধিকরণ বহুব্রীহি হবে। এবং আরেকটা সর্বশেষ যেটা আছে দেখো, খেয়াল করো, কানাকানি, চুলাচুলি, হাতাহাতি, এগুলাকে বলে ব্যতিহার বহুব্রীহি। এগুলা একটু ভিন্ন, এগুলা কিভাবে পড়তে হবে, যেমন কানাকানি, কানে কানে যে কথা। ওকে, কানাকানি, চুলাচুলি, মারামারি, ঠেলাঠেলি, লাঠালাঠি, এই টাইপের যত শব্দ আছে, হ্যাঁ, দুইটা দিয়ে দেখবা যে একটাতে থাকবে আ যোগ আরেকটাতে থাকবে রস্বই। দেখো কানা, তারপরে কানি, তাই না, দেখো চুলা, এখানে একটাতে থাকবে সরাই আ যোগ, এরপর এটাতে থাকবে দেখবা রস্বই। তাহলে সরাই যোগ রস্বই, সরাই যোগ রস্বই মানে হাতা হাতি, কানা কানি, ঠেলা ঠেলি, মারা মারি, এই টাইপের যত শব্দ আছে এগুলোকে ব্যতিহার বহুব্রীহি বলে। এগুলো এক ধরনের বহুব্রীহি সমাস, যাতে এটা মনে রাখো, এটা বহুব্রীহি সমাস। তাহলে হাতাহাতি, হাতাহাতির বেশ বাক্য কি হবে, হাতে হাতে যে লড়াই। চুলাচুলির বেশ বাক্য কি হবে, চুলে চুলে যে লড়াই। ঠিক আছে, কানাকানি, কানে কানে যে কথা, লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এই টাইপের যত শব্দ আছে এগুলোকে কি বলবো বলতো, এগুলোকে বলবা ব্যতিহার বহুব্রীহি সমাস। ওকে, এগুলোকে আমরা বলবো ব্যতিহার বহুব্রীহি সমাস। ওকে, ব্যতিহার বহুব্রীহি সমাস আমরা আশা করি বুঝতে পেরেছি। সো আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের আরো অনেক প্র্যাকটিস আছে, তোমরা এখানে দেখতে পারো। এই যে এখানে খেয়াল করো, বিভিন্ন বোর্ড ভিত্তিক অনেক প্র্যাকটিস আছে। তোমরা যদি আমাদের ক্লাসের যে লেকচারগুলো আছে, লেকচার শিট, সেগুলো যদি পেতে চাও, আমাদের গ্রুপ আছে নেক্সট জেনের, এই গ্রুপে অ্যাড হয়ে যাও। আর তোমাদেরকে আবারও আমি বলতে চাচ্ছি যে আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ তোমরা 1999 টাকায় এই 3টা বই সহ কোর্সে এনরোল করতে পারবা ফাইনাল ডিভিশন ব্যাচে। আর বই ছাড়া যদি এনরোল করতে চাও, আমি তোমাদের বলে দিচ্ছি, বই ছাড়া তোমরা মাত্র 799 টাকায় ঈদের আগেই ভর্তি হয়ে যাও। ঠিক আছে, 799 টাকায় ভর্তি হয়ে যাও, ঈদের পরে আমাদের ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তোমাদের একদম মানে খুব বেসিক এবং শর্টকাট টেকনিক দিয়ে খুব দ্রুত এইচএসসি তে যেন একটা ভালো ফলাফল করতে পারো বাংলা, ইংরেজি এবং আইসিটি তে, সেই দায়িত্বটা আমরা নিয়ে নিব। ঠিক আছে, সো আশা করি আজকের সমাস ক্লাসটা তোমরা মোটামুটি উপভোগ করেছো। আমি বেশ কিছু টেকনিক দেখিয়েছি, আরো কিছু সমাসের বিষয় বাকি রয়েছে, নিত্য সমাস বাকি আছে, প্রাদি সমাস আছে, তৎপুরুষ সমাস আছে, এটা আমরা তোমাদেরকে অন্য একটা ক্লাসে আলোচনা করব। সো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। সেই পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটস এর পেজে তোমরা সবাই নজর রাখো, কারণ তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে, তোমাদের জন্য বেশ কিছু গিফটের ব্যবস্থা রয়েছে। এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।